হ্যালো, আপনাদের সাথে আজ আমি আরও একটা কমন টপিক নিয়ে আলোচনা করব। সেটা ভীষণ কমন এবং কিন্তু আমাকে প্রায় প্রতিদিনই প্রায় 5-7টা ফোন রিসিভ করতে হয়। প্লাস আমার যারা পেশেন্টরা আছেন তাদের মধ্যে অধিকাংশই এই সমস্যাটা থাকে এবং আমাকে প্রতিদিনই এটা সলভ কীভাবে করতে হবে আলোচনা করতে হয়। তা আমি ভাবছি যে আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলি। সেটা হলো মহিলাদের কোষ্ঠকাঠিন্য এবং বা কনস্টিপেশন। আসলে পুরুষদের তুলনায় মহিলাদের কিন্তু কনস্টিপেশন বেশি। আসলে জন্ম থেকেই কিন্তু বেশি না, জন্মের পরে একটা কন্যা শিশু এবং পুত্রের কিন্তু ওই পায়খানার হ্যাবিট একই রকম থাকে। তখন কিন্তু ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা কিন্তু আলাদা থাকে না, কিন্তু পরবর্তীতে আমাদের এই সামাজিক ব্যবস্থা বা পারিবারিক ব্যবস্থার কারণেই একটা মেয়ের তার নর্মাল যে হ্যাবিট এটা নষ্ট হয়ে যায়। সেটা কি, যে দেখা যায় যে অধিকাংশ পরিবারেই যে আলাদাভাবে মানে টয়লেট ফ্যাসিলিটিসটা অত ভালো থাকে না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা থাকে না, গ্রামে তো নাই। তারপরে হলো যে স্কুলগুলোতে, কলেজ গ্রামের বা শহরেও অধিকাংশ স্কুল কলেজ বা হাট বাজার বলেন, এখন তো মেয়েরা সর্বত্রই চলাফেরা করে, বা যাত্রাপথে দূরে কোথাও যেতে হলে পথে কিন্তু পাবলিক টয়লেট নেই মেয়েদের জন্য কোথাও, বা স্কুলগুলো তো টয়লেট ফ্যাসিলিটিস তো ভালো নেই, বা বাড়িতেও দেখা যায় যে মেয়েরা ওইভাবে টয়লেট ফ্যাসিলিটিস, যে সকালে বাড়িতে একটা যদি টয়লেট থাকে সকালবেলা দেখা যায় যে 5-7 জনের জন্য একটা টয়লেট। তো সেই ছেলেদের তুলনায় মেয়েদের তো একটু রেস্ট্রিকশন থাকেই, যেখানে যেতে পারে না। সেই কারণে ছোটোবেলার থেকেই সে কিন্তু তার যখন বেগ হয় বা প্রতিদিনই কিন্তু আমাদের ঈশ্বর প্রদত্ত একবার করে সকালবেলা বা যে সময় তার হ্যাবিট থাকে একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেকেরই কিন্তু আমাদের গাট মুভমেন্ট আমরা বলি, কোলন অর্থাৎ মলাশয়ের মল ত্যাগ করার জন্য একটা অনুভূতি আসে। এবং তখনই যদি এটা ত্যাগ না করা হয় তাহলে কিন্তু এটা চলে যদি যায় তাহলে 24 ঘন্টার মধ্যে কিন্তু আর আসে না। তখন কিন্তু ওইখানেই ওই মলাশয়ের মধ্যেই মেরুদণ্ডে আমরা বলি লার্জ গাটে বা সিগময়েড কলনে রেকটামে স্টুল জমা থাকে। জমা যখন থাকে ওখান থেকে জলীয় অংশটা শোষিত হয়ে যায়। যখন শোষিত হয়ে যায় তখন ওই স্টুল মল কিন্তু হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। তারপরের দিন আবার সে যখন যাবে তখন কিন্তু সামনের অংশটা যদি শক্ত থাকে, হার্ড থাকে, তাহলে পেছনের অংশ তো সহজে বের হতে পারে না। ওইটাই তখন একটা অবস্ট্রাকশনের সৃষ্টি করে। তখন সে ব্যথা পায়, ভয়ে আর যায় না, এটা বাড়তেই থাকে। এটা কিন্তু একটা কমন প্রবলেম। এবং মেয়ে শিশুরা যেহেতু স্কুলেও যেতে পারে না, কলেজে যেতে পারে না, রাস্তাঘাটে যেতে পারে না, পরিবারে ওইভাবে। আর আরেকটা জিনিস হলো, যেহেতু আমরা সচেতন না, কাজেই মহিলাদের তো অনেক কাজ। আমরা বলি কিছুই করে না মা, কিন্তু মহিলাদের সকালে সবার আগে ঘুম থেকে ওঠেন, সবার শেষে ঘুমাতে যান, সবার খাবার তৈরি করেন, স্কুলের নাস্তা তৈরি করেন, হাজব্যান্ডের অফিসে তৈরি করেন, বা আমরাও যাই। হ্যাঁ, দেখা যায় যে সব কিছু মহিলারা, আমরা যারা বাইরে যাই কাজ করতে, তারাও কিন্তু, আমরা যারা সুবিধাভোগী কিছু অংশ আছে, অধিকাংশ মায়েরা যারা বাইরে কাজে যায় তারাও কিন্তু সংসারের সমস্ত কিছু কাজ করে সবার জন্য তৈরি করে নিয়ে নিজের গোসল খাওয়ার সময় পায় না, টয়লেটে যাওয়ার জন্য সময় পায় না, মনে করে যে পরে করবো। এই করে বেশি তড়িঘড়ি করতে গেলেও কিন্তু স্টুল পাস করার জন্য কিন্তু একটু রিল্যাক্স মুড লাগে। যদি অত্যাধিক টেনশনে থাকে, বেশি চাপে থাকে, বিষণ্ণতায় থাকে, ব্যস্ত থাকে, তাহলে কিন্তু তার সময় মতো স্টুল পাস হবে না এবং এটা তার কনস্টিপেশন আকার ধারণ করবে। কাজেই আমরা যদি তার হ্যাবিটটাকে ঠিক করতে চাই তাহলে কিন্তু
তার জন্য সময় দিতে হবে, তার টয়লেট ফ্যাসিলিটিসগুলো ভালো রাখতে হবে, হ্যাঁ, এবং তাকেও সচেতন করে বড় করতে হবে ছোটোবেলার থেকে, কন্যা শিশুকেও। যে দুধ জাল দিচ্ছি, ওই রান্নাটা শেষ করে যাই, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি যাই, শাশুড়িকে খাবারটা দিচ্ছি যাই, হাজব্যান্ডের কাজটা শেষ করে যাচ্ছি, কাপড়টা ধুয়ে পরে যাই, এটা করলে হবে না। আপনি যখনই বেগ আসবে তখনই আপনাকে যেতে হবে, না হলে কিন্তু এই যে স্টুল এটা কিন্তু আপনার হার্ড হয়ে যাবে, এবং আপনি পরবর্তীতে আপনি যতই চাপাচাপি করেন আপনি কিন্তু পায়খানা হবে না। আরেকটা হলো যে শাক সবজি, তরি তরকারি, ফলমূল এগুলো কিন্তু মেয়েদের ভাগ্যে কম জোটে ছেলেদের তুলনায়। ছোটোবেলায় দেখতাম যে আমাদের মামার বাড়িতে আমি ছিলাম কি 2-3 বছর, আমার মামাতো ভাইদেরকে আগে দিয়ে আমাকে পরে খাবার দিতে হইতো। এখন অবশ্য সেই দিন নাই, আমরা কিন্তু কন্যা শিশুর প্রতি অনেকটাই যত্নশীল হয়েছি, আরও হইতে হবে। মেয়ের খাবারটাকে আগে রাখতে হবে। আর যেটা করতে হবে, শাক সবজি, ফলমূল, সালাদ খাবারে বেশি পরিমাণে রাখতে হবে, ফাইবার কন্টেনিং খাবারগুলো বেশি রাখতে হবে খাবারে। আজকাল তো ছেলেমেয়েরা ফাস্টফুড বেশি খায়, হ্যাঁ, বা পরোটা খায়, সুজি খায়, যেগুলি বা যে নুডলস তরকারি ছাড়াই দেখা গেল নুডলস খেয়ে নিল, বা ফাস্টফুড খায়, বেশি ভাজাভুজি খায়, পানি একদম খায় না, ওগুলোতে কিন্তু কনস্টিপেশন হয়। বা এই যে ফ্রেঞ্চ ফ্রাই এগুলোতে কিন্তু কনস্টিপেশন হয়। কাজেই খাবারের মধ্যেও কিন্তু ছোটোবেলা থেকে হ্যাবিট করতে হবে যে খাবারে আমরা যা খাই তার মধ্যে ফাইবার কন্টেনিং খাবারগুলো খেতে হবে, শাকসবজি খেতে হবে, কলা খেতে হবে, সিজনাল ফল ফ্রুটস খেতে হবে খাবারের। আর হলো ওই ফ্রাইড খাবার টাবার এগুলো খাওয়া যাবে না। আর যখনই টয়লেট ধরবে তখন যেতে হবে। আরেকটা মেয়েদের গুরুত্বপূর্ণ সময়, সেটা হলো প্রেগনেন্সির সময় কিন্তু প্রায় প্রতিটি মহিলারই কনস্টিপেশন হয়, যার আগে ছিল না তারও হয়। সেটা কিন্তু অনেকটা ঈশ্বর প্রদত্ত। কেন? প্রেগনেন্সিতে কিন্তু আমরা একই পরিমাণে খাবার যদি খাই, নন প্রেগনেন্ট একটা মায়ের তুলনায় একটা প্রেগনেন্ট মায়ের ডাবল পুষ্টি পান ওই খাবার থেকে। কীভাবে? সেটা হলো যে খাদ্য নালীর যে মুভমেন্ট, আমরা বলি স্মল গাট, লার্জ গাট, এগুলো মুভমেন্ট কমে যাওয়ার জন্য খাদ্যবস্তু অনেকক্ষণ বেশিক্ষণ যাবৎ ওই খাদ্যনালীতে থাকে এবং সেখান থেকে রক্তে বেশি পরিমাণ শোষিত হয়। এটা হলো ভালো দিক, যাতে একই পরিমাণ খাবার খেয়ে মা বেশি পুষ্টি পান এবং তার সন্তানকে দিতে পারেন। কিন্তু খারাপ দিকটা হলো যে মা এই সময় অধিকাংশ ক্ষেত্রেই কনস্টিপেশনে ভোগেন। একটু সচেতন যদি হই তাহলে কিন্তু ওটাকেও আমরা ওভারকাম করতে পারব। মা নর্মাল চলাফেরা করবেন, অতিরিক্ত শুয়ে বসে থাকবেন না, মা বেশি পরিমাণে শাকসবজি, তরি তরকারি, ফলমূল খাবেন এবং জলীয় খাবার যে সমস্ত সবজিতে বেশি সেগুলি খাবেন, একটু সালাদ বেশি করে খাবেন, হ্যাঁ, যেমন হলো শসা, টমেটো, কাঁচা পেঁয়াজ, যে সালাদ 3 বেলায় খাবারের সাথে সালাদ রাখবেন, ফল রাখবেন। একটা যদি আপেল খাই আমরা খোসা সহ, এতে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কনস্টিপেশন ঠিক হয়ে যায়। বা নাশপাতি যদি খোসা সহ খাই, অথবা পাকা কলা যদি নাস্তা একটা করে খাই, 1 গ্লাস যদি দুধ খাই, তাহলে কিন্তু আমাদের কনস্টিপেশন হবে না। আর প্রথম 3 মাস পানি আমরা খেতে পারি না, তবে খাবার 1 ঘন্টা পরে খেতে কিন্তু হবে। আর পরবর্তীতে যা পানি খাই তার বেশি পরিমাণ পানি খেতে হবে। যদি তাতেও না হয়, আপনি এসব বলে ভুসি খেতে পারেন, তবে সকালে অথবা দুপুরে এসব বলে ভুসি খেলে কিন্তু পানি বেশি খেতে হবে। যদি পানি আপনি কম খান তাহলে উল্টো হবে, এ নিজেই কিন্তু ক্ষুদ্রান্ত বৃহদান্ত থেকে পানির শোষণ বেশি করবে এবং পায়খানা আরও বেশি কঠিন হবে। কাজেই আপনি যদি কনস্টিপেশনে ভোগেন তাহলে কিন্তু এই নিয়মগুলো মানতে হবে। ছোটোবেলার থেকেই তাকে টয়লেট ফ্যাসিলিটিসগুলো দিতে হবে, সব জায়গায়
পাবলিক টয়লেট এবং তাকে সচেতন করতে হবে। এবং নতুন বউ যারা আসেন তারাও কিন্তু শ্বশুর বাড়িতে এসে তার টয়লেট ফ্যাসিলিটিসটা যেন ঠিকমতো ভোগ করতে পারেন, তাকে টয়লেটে যাওয়ার সময় দিতে হবে। সে নিজেও যদি সচেতন হন যে যখনই বেক হবে তখনই তাকে যেতে হবে। আর প্রেগনেন্সিতে যদি আমরা শাকসবজি ফলমূল বেশি খাই এবং কাজকর্ম বেশি করি, আর বেশি সেডেন্টারি যারা বসে শুয়ে থাকে তাদের কিন্তু কনস্টিপেশন বেশি হয়। কাজে বেশি শুয়ে বসে থাকে না, যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আমাকে ফলো করবেন, আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আমার কথাগুলো আপনাদের কাজে লাগে আমি ধন্য হব। ধন্যবাদ সবাইকে।